TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল। স্বাগত জানাচ্ছি আপনাকে। সেই সাথে আপনি মূলধারা রাজনীতিতেও জড়িয়ে আছেন, আপনি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট অ্যাট এ লার্জ, সে বিষয়েও আমরা কথা বলবো। তবে অ্যাটর্নি মঈন চৌধুরী আপনাকে যেহেতু পেয়েছে, আজকে অনেকগুলো বিষয় আছে। স্টিমুলাসের নিয়ে যদি মানুষের আপডেট থাকে সেটি আমরা বলতে চাই যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু করেছে, তবে প্রশাসন থেকে বলা হচ্ছে বিভিন্ন ধাপে যেহেতু যাচ্ছে সেহেতু অনেকে পাচ্ছেন অনেকে পাননি। তবে এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে স্টিমুলাসের যে অর্থটি আছে সেটি চলে যাওয়ার কথা আছে। তবে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অ্যাটর্নি মঈন চৌধুরী, সেটি হচ্ছে আমেরিকার সীমান্ত এলাকাগুলো নিয়ে রাজনৈতিক একটি খেলা আছে। দুই পক্ষের নানা ধরনের মতবাদ আছে। তবে আমরা দেখছি যে বাইডেন প্রশাসন আসার পর আমরা জানি যে আমাদের যে মানসিকভাবে আমরা যে বিপর্যস্ত ছিলাম, বিশেষ করে আমরা যারা অভিবাসী মানুষ, ট্রাম্প প্রশাসনের আমলে অনেকটাই স্বস্তি মিলেছে বাইডেন প্রশাসন আসার ফলে। কিন্তু উল্টো চিত্রও আছে। আপনি যদি সীমান্তে গত এক মাসের চিত্রটি দেখেন, সেটি অবশ্যই কাম্য নয় যে ঢালাওভাবে আমেরিকার ভেতরে মানুষ ঢুকে পড়া। আবার এটিও সত্য, আমেরিকা হচ্ছে মানবাধিকারের দেশ, আমেরিকা অভিবাসীদের দ্বারাই গড়ে উঠেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন সেটি আগে একটু নিয়ে নিই। ধন্যবাদ নূপুর চৌধুরী, অনেকদিন পর আপনার সাথে সেটে আসছি। আমি আসলে অত্যন্ত দুঃখিত যে এই বিষয়টা আমি আবারও বলতে চাই যে অ্যাজ এ ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ আমি অবশ্যই পার্টির পক্ষে বলবো আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে। কিন্তু ব্যক্তিগতভাবে যেটা আমি বলতে চাই, যদি আমরা এই বর্ডার ইস্যুটাকে কন্ট্রোল করতে না পারি, আমরা হয়তো 2022-তে মিড টার্ম ইলেকশনে আমরা হয়তো আমাদের অনেকগুলো সিট হারিয়ে ফেলবো। এটা আমাদের কেউ না কেউ ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলা উচিত। আমরা এখন এতভাবে উৎসাহিত যে আমরা মনে করছি যে আমরা আর হারবো না। দিস ইজ রং। কারণ বর্ডার ইস্যু নিয়ে আমাদের প্রত্যেকটা স্টেটে তারা সমালোচনা করে, সাধারণ জনগণ কিন্তু এগুলো এখন বুঝে যে আমরা এইভাবে ঢালাওভাবে, আপনারা দেখেন গত মাসে 1,04,000 ইন্ডিভিজুয়াল বর্ডার এনকাউন্টার করছে, হুইচ ইজ রেডিকুলাস। অ্যান্ড 20 বছরের নিউজ আসছে, এটা 20 বছরের রেকর্ড হাই যে এত সংখ্যক লোক আসতেছে। তো আমরা উই প্রমিস টু দ্য US American people that we will secure the border with modern technology. তার মানে না যে আমরা বর্ডারটা খুলে দেব। এখন যে ট্রাম্প প্রশাসনের যে কাজটা করেছিল, যেভাবে একটা অমানবিক একটা আচরণ করেছিল বর্ডার সীমান্ত ক্রসিংদের সাথে, যেহেতু তারা আসছে ওইভাবে বর্ডার ক্রসিং করে, এখন আমরা যেটা হচ্ছে যে আমরা দেখতেছি বিভিন্ন সব মিডিয়ায় তো যেগুলো আছে না, বিভিন্ন মিডিয়ায় আসতেছে যে ওইখানে এখনও সেম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কারণ সংখ্যা যেহেতু অনেক বেশি, আমাদের লোকবল কম। এমনকি সিপিবিতে বর্ডার যে কাস্টমস অ্যান্ড বর্ডার যারা প্রোটেকশন করে, তারা ভলান্টিয়ার লোক চাচ্ছে ফেডারেল গভর্নমেন্ট থেকে, ফিমাকে বলছে তারা যেন হেল্প করে। তো এইরকম ক্রাইসিস আমরা চাই নাই। আমরা চাচ্ছি যে আমরা যেন একটা সুষ্ঠুভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ করতে না পারলে 2020-তে আমাদের অনেক বিপর্যয় হবে। এটা আমাদের যে পলিটিশিয়ানরা আছে, যার সাথে আমাদের কথা হয় সবসময়, কংগ্রেসম্যান, সিনেটরের সাথে কথা হয়, তখন আমি ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করি যে আমরা শুধু 2-1টা স্টেট দিয়ে বিবেচনা করলে চলবে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া দিয়ে বিবেচনা করলে চলবে না। আমাদের দেখতে হবে যে পুরো আমেরিকা কী চায়। আমরা কিন্তু বিভিন্ন স্টেটগুলো হয়তো লস করতে পারি নেক্সট ইলেকশনে। তো আমাদের মনে হয় আমরা সঠিকভাবে বর্ডারটা নিয়ন্ত্রণ করা উচিত। অবশ্যই আমরা মানব দিকটা বিবেচনা করব, যারা প্রয়োজনে মেক্সিকোতে সাহায্য করতে হবে, যেটা আমরা অলরেডি আমাদের প্রেসিডেন্ট প্রমিস করছে, বিভিন্ন ওইসব কান্ট্রিতে আমরা একটা এইড দেব। তো এগুলো আমার মনে হয় দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত।
অনেকগুলো বিষয় আছে। যদি সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলোর যদি চিত্র মঈন চৌধুরী আমরা এখানে উপস্থাপন করি, সে দেশগুলোর যদি গণতন্ত্র, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সেই সব কিছুর প্রেক্ষাপটের পরিস্থিতি কিন্তু দলে দলে মানুষ আসার চেষ্টা করে, কারণ আমেরিকা সম্ভাবনার দেশ, আমেরিকা স্বপ্নের দেশ, এটি স্বাভাবিক। তবে সীমান্ত এলাকাগুলো আপনার কি মনে হয়? বাইডেন প্রশাসনের কিছুক্ষণ আগে আমি দেখছি যে বাইডেন বলছেন যে এভাবে প্রেসিডেন্ট জো বাইডেন যে তিনিও ওয়েলকাম জানাচ্ছেন না, তবে তারা চেষ্টা করছেন যতটা মানবিকতার দিক থেকে চিন্তা করে তারা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করবেন। মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি কি মনে করেন? কারণ আমেরিকা যদি খুব বেশি কড়াকড়ি আরোপ করতে চায়, যেটি ট্রাম্প প্রশাসন করতে চেয়েছিল, সেটি নিয়েও কিন্তু বিতর্ক আছে। তো সেই জায়গাটিতে বাইডেন প্রশাসনের জন্য অনেকটাই চ্যালেঞ্জ, আপনি কি বলবেন? অনেকটাই চ্যালেঞ্জ, আবার বাইডেন প্রশাসনের জন্য আসলে অনেকটা চ্যালেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি এখন মাইনর চিলড্রেনগুলো বাবা মা ছাড়া, কোনো লোকাল গার্জিয়ান ছাড়া তারা বর্ডার ক্রস করতেছে, উইচ ইজ রিডিকুলাস। এখানে হচ্ছে কি তাদের কোনো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, তাদের কার বাবা, তার বাবাকে, মাকে আমরা যেমন বাইরে ট্রাম্প প্রশাসনের সময় দেখেছিলাম যে সে প্যারেন্টস থেকে বাচ্চাদেরকে সেপারেট করে ফেলেছিল। এই ক্ষেত্রে আমরা তাকে প্রচুর সমালোচনা করেছি, তার সেপারেট দি ফ্যামিলি মেম্বার্স, উইচ ইজ ভেরি ব্যাড। সো এটা সবাই ক্রিটিসাইজ করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মেক্সিকোতে যারা আসছে তারা টেকনিকটা বুঝে গেছে যে আমরা সেপারেট করব না, তারা এখন করতেছে কি বাচ্চাগুলো পাঠিয়ে দিচ্ছে এখানে ড্রাগ কার্টেলগুলো তারাও কিন্তু এখানে ইউজ করে, টিনেজ বাচ্চাগুলোকে তারা ইউজ করতেছে, তারা ওদিকে দিচ্ছে। আমাদের মনে আমরা খুব সঠিকভাবে তাদেরকে মানে মনিটর করা উচিত, বাচ্চাগুলো কোথায় থাকে, কিভাবে থাকে। তারা কিন্তু হাইজেনিক একটা সুযোগ সুবিধা পাচ্ছে না। অনেকে দেখা গেল 117 ঘন্টা তারা ওই শেল্টারে আছে, অনেক ধরনের সুবিধা তারা পাচ্ছে না, গোসল করতে পারছে না, ঠিক মতো নিউট্রিশন পাচ্ছে না, ওইগুলো বিবেচনা করে এবং তাদেরকে যে ফস্টার কেয়ার দিতে হবে ইন ফিউচারে যেটা করতে হবে, যেটা ল অনুযায়ী যেটা হয়, তাদেরকে একটা শেল্টারে রাখা হচ্ছে এবং শেল্টারে রাখার পর তাদেরকে আমেরিকান কেউই তাকে ফস্টার কেয়ারে নিয়ে আসবে, কোনো ফ্যামিলি তাকে নিয়ে আসবে। তখন দেখা যাবে যে হয়তো কেউ যারা যেখান থেকে আসে তারা হয়তো আত্মীয় স্বজন কেউ তাদেরকে নিয়ে যাবে, হিসপ্যানিক লোকে হয়তো নেবে অথবা আমেরিকানরা নেবে। এটা বিশাল একটা কেওয়াস সৃষ্টি হইতে পারে। এই কারণে আমার মনে হয় আরও বেশি তদারকি করা উচিত এবং এটাকে সুষ্ঠুভাবে মানে নিয়ন্ত্রণে আনা উচিত। অবশ্যই মানবিক দিক বিবেচনা করতে হবে, বাচ্চাগুলো যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং এটা রুট কজ খুঁজে বের করা উচিত। কেন বা কোনো দেশ তো আমরা দেখি নাই যে এইভাবে 5 বছর 7 বছরের বাচ্চাগুলোকে বর্ডারে দিয়ে যাচ্ছে। দেয়ার মাস্ট বি সামওয়ান ইনভলভড। ওই দেশ, পার্শ্ববর্তী দেশটা যদি কিছুই না করে, সে কি শুধু মানব পাচারই করবে? এটা আমাদের, তখন আমরা আরো বিশাল বিপদের সম্মুখীন হব। আমেরিকা এটা কিন্তু বাইডেন প্রশাসন মনে করলে চলবে না যে এখানেই শেষ, কারণ তারা আসার পরে তারা কি করবে ওই জন্য তারা একটা রুটলেস হিসেবে চলে আসছে। তাদেরকে ওই দেশের যে পার্শ্ববর্তী দেশগুলোতে একটু দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত কিভাবে ওইখানে রুট কজটা বন্ধ করা যায়। তবে সীমান্ত অরক্ষিতর যে বিষয়টি আছে, আমি যদি গত 1 মাসের পরিসংখ্যানটি আপনার হাতেও আছে, যে এইভাবে যদি মানুষ আসা শুরু করে, সেটি তো বাইডেন প্রশাসনের উপরেও গিয়ে কিন্তু বর্তায় দায়ভারটি। যে কারণে কিন্তু বাইডেন প্রশাসন এই কয়েকদিন ধরে আমরা দেখছি যে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি যিনি আছেন, প্রেসিডেন্ট জো বাইডেনও কিছুক্ষণ আগে কথা বলেছেন। তো তাদের উত্তরটি কিরকম হবে? কারণ আমরা জানি যে অভিবাসী কিংবা আমরা ডেমোক্রেটের সপক্ষেই বেশিরভাগ মানুষ। তো সেক্ষেত্রে এই অভিবাসীদের যদি কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে যায়, সেটিও কিন্তু অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলবে বাইডেন প্রশাসনের। আবার যদি খুব, আমি বলবো যে নমনীয়ভাবে যদি ছেড়ে দিতে চায়, সে কারণেও কিন্তু খুব বেশি সমালোচনার মুখে পড়ছে। কিন্তু এখনো অনেকেই সমালোচনা করছেন। তো এই মাঝামাঝি সমাধান কি হবে? দেখেন, আমি ডেমোক্রেটিক পার্টি গ্রাসরুট লেভেলের একজন আমি সে কারণে আপনাকে প্রশ্ন করছি যে আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, যতগুলা কংগ্রেসম্যান তাদের সাথে আমাদের কথোপকথন হয়, বিভিন্ন বিষয় আলাপ হয়। কিন্তু আবারও বলছি, জিনিসটা আসলে আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটা মোকাবেলা যদি শক্ত হস্তে মোকাবেলা না করে, শক্ত বলতে আইনগত দিক বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে এটাকে হ্যান্ডেল করতে হবে। আবার যদি বর্ডার যদি খুলেই দিই আমরা, তাহলে আর আমাদের প্লেনে যারা আছে তাদের
তাদেরকে এত কষ্ট দেবে কেন? বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্লেনের লোকজন আছে, তাদেরকে আমরা ফেরত দিয়ে দিই অনেক সময়, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এই নেই সেই নেই কত কিছু করি, তারা অনেক হ্যাস্ত হচ্ছে। দেখেন আরেকটা জিনিস দেখেন, এখন আমাদের আমি ওই দিন আমাদের লিডার্সদেরকে বলছি যে কংগ্রেসে এমন একটা হোমল্যান্ড সিকিউরিটি এমন একটা বিল পাস করা উচিত, সামান্য ইনস্ট্রাকশন দেওয়া উচিত, যারা প্যান্ডামিকের সময় যারা বিভিন্ন দেশে যে আটকে ছিল, প্লেন ফ্লাইট ছিল না, তাদেরকে কিন্তু এখন আসতে পারছে না, যারা গ্রিন কার্ডধারী, তাদেরকে আবার এমবেসি তৎক্ষণাৎ ওই লোকাল এমবেসি যোগাযোগ করতে হচ্ছে, রিটার্নিং রেসিডেন্ট হিসাবে তারা সব ডকুমেন্ট চাচ্ছে, অনেকে তাদের থেকে বঞ্চিত হবে। এটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে যারাই ওই সময় আসতে পারে তাদেরকে নেক্সট ফ্লাইটে আসতে কোনো বাধা থাকা উচিত না। আমরা বর্ডারে সব খুলে দিচ্ছি, আবার এইদিকে যারা লিগেল, যারা গ্রিন কার্ডধারী, যারা দেশের বাইরে ছিল, মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে 1 বছর দেশে আর এদেশে আসতে হবে, তাদের জন্য আমরা বিভিন্ন নিয়ম নীতিগুলো শিথিল করছি না। এটা তো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। শুধু অনেকে আছে আমাদের লিডার্সরা যারা আছে, তারা সীমান্ত নেই, তারা শুধু মেক্সিকান লোকজন আছে, তারা খুব খুশি না। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এভরিবডি, নট অনলি হিসপ্যানিক পিপল না চিন্তা করলে হবে না। আমাদের বিশ্বের 190টা দেশের লোক এই দেশে থাকে, সবার কথা চিন্তা করতে হবে। দ্যাটস উই আর ডিলিং উইথ। খুব সুন্দর করে বলেছেন যে সত্য কথাগুলো ভোটের জন্য অনেকে কিন্তু বলতে পারেন না, কারণ ভাবেন যে একটি ভোট ব্যাংক হয়তো অখুশি হবে, কিন্তু যেটি দেশের জন্য ভালো, আমেরিকার জন্য ভালো। অবশ্যই আমেরিকা হচ্ছে সবচেয়ে মানবিক দেশ। আপনি পুরো ওয়ার্ল্ডে আপনি কানাডার কথা বলেন, জার্মানির কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, কিন্তু যত ইতিহাস আছে বিশেষ করে অভিবাসীদের ক্ষেত্রে আমেরিকা হচ্ছে সব সময় মানবিক দৃষ্টান্ত কিন্তু রেখে আসছে। এটাই দেখেন যে বিশ্বের যে কোনো দেশেই প্যারেন্টসের সাথে ভাই বোনকে, মেরিড ভাই বোন বা আনমেরিড ভাই বোনকে আনার বিধান নাই, কোনো ওয়ার্ল্ডের কোনো দেশে নাই। কিন্তু আমেরিকা দেখেন একজন আসলে তার পুরা ফ্যামিলি চলে আসছে, ভাই বোন মা বাবা সবাই। কিন্তু ওয়ার্ল্ডের কোনো দেশে, পার্শ্ববর্তী কানাডাতে দেখেন, কানাডা তো এই সুযোগটা নাই। লন্ডনে, ইংল্যান্ডে অনেক দেশে বার্থ রাইটসই নাই, যে জন্মের পরে যে একটা দেশে জন্ম হলে যদি বাবা মা ওই দেশের যদি বাবা মা যদি লিগ্যাল না হয়, মানে বৈধ অভিবাসী না হয়, বাচ্চারা জন্মগ্রহণ করলো ওই সব অন্যান্য বিভিন্ন দেশে মানে নাগরিকত্ব দেয় না। কিন্তু আমেরিকাতে একটা এত সুন্দর দেশ, কিন্তু এটা অ্যাবিউজ করাটা, যারা অ্যাবিউজ করছে এবং পার্শ্ববর্তী দেশটা অ্যাবিউজ করছে বেশি, এটা কঠোর হস্তে আমার মনে হয় মানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। অবশ্যই মানবিক দিক বিবেচনা রাখতে হবে, বাচ্চাগুলো যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। কিন্তু রুট কজটা অবশ্যই বের করা উচিত, শুধুমাত্র ঢালাভাবে ঢুকতে দেওয়া উচিত না। রুট কজটা বের করলে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই, যেহেতু আপনাকে পেয়েছি। আমরা অভিবাসন নিয়ে আমরা দেখেছি যে বাইডেন, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পরপরই এই বিষয়ে খুব আমি বলবো তোড়জোড় শুরু করেছেন, এবং এটি কিন্তু নির্বাচনী অঙ্গীকারও ছিল। বিশেষ করে আপনি যদি বলেন ড্রিমারদের বিষয়ে তার একটি নির্বাচনী প্রতিশ্রুতি আছে, এবং অভিবাসন সংক্রান্ত তিনি আইনই করতে চান, একটি বিলই আনতে চান। তবে আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যটি পেয়েছি, আমরা যেটি একত্র আকারে অনেক বিষয়ে আছে, কিন্তু ভেঙে ভেঙে বিলটির বিষয়ে হাউসে এই সপ্তাহে হয়তো এই বিষয়ে আলোচনা শুরু হবে। এই বিষয়ে আপনার কাছ থেকে তথ্যটি নিতে চাই। ধন্যবাদ। আমি 2 উইকস এগো হাবিব রহমানের সাথে বসেছিলাম, এই সেটের বসেছিলাম, তখন ডিসকাস করেছিলাম এটা। 2টা বিল খণ্ডচিত্র আকারে ন্যান্সি পেলোসি আবার ইন্ট্রোডিউস করেছে, যেমন ড্রিমার্সদের এক ডাকা, একটা ডাকাটা তারা, আমরা জানি সিটিজেনশিপ অ্যাক্ট 2021-এ ডাকার কথা স্পষ্ট বলা ছিল, ফার্মার্সের কথা স্পষ্ট বলা ছিল, কিন্তু দেখা গেল যে 19 সালে ড্রিমার একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কংগ্রেসে, কিন্তু এটা পরে আর ওইখানে ডেড হয়ে গেছে। কিন্তু এই বিলটা আবার রিইন্ট্রোডিউস করেছে ন্যান্সি পেলোসি গত 2 উইকস এগো মনে হয় ইন্ট্রোডিউস করেছে, এবং এটার উপর যদি কাজ করে তাহলে আমরা শঙ্কিত এবং আমরা যে জিনিসটা ভয় পাচ্ছি, যদি খণ্ড চিত্র আকারে পিস হিসাবে যদি পাস হয়ে যায়, তখন কিন্তু বিশাল জনগোষ্ঠী যারা আমরা যারা আশা করে আছি, যারা অবৈধ হিসাবে ছিল, প্রথম যে বিলটা আছে 2021 জানুয়ারি 1 যারা এই দেশে ছিল, ওইটা নিয়ে কথা হচ্ছে। নির্বাচনের পরপরই, ইলেকশনে আমার শপথ গ্রহণের পরপরই যেইভাবে জো বাইডেন যেই অঙ্গীকার করেছে এবং বিলটা ইন্ট্রোডিউস করার চেষ্টা গণমাধ্যমে দিয়েছে, এইটা কিন্তু তখন মানে খুব
মানে প্রতিফলন বাস্তবায়ন দেখবে না মনে হয়। এটা জন্য আমি শঙ্কিত। আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি অ্যাটর্নি মঈন চৌধুরী, সেটি হচ্ছে আমরা অনেকবার সংবাদের শিরোনাম করেছি, আমাদের এই অনুষ্ঠানে আমরা বলেছি, কারণ বাইডেন বারবার বলছিলেন যে 11 মিলিয়ন যে কাগজপত্রবিহীন মানুষদের যে বৈধতা দেওয়ার বিষয়টি, কাগজপত্রবিহীন আমি এক্ষেত্রে উচ্চারণ করতে চাই, তো সেক্ষেত্রে এই যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, তো এটির উত্তর কি হবে? এটির উত্তর আমার হিসাবে খারাপ হবে, কারণ যদি এটির উত্তর হলো এটাই, যদি ডাকাটা আলাদাভাবে পাস করা হয় অবশ্যই ডাকা যারা রিসিপিয়েন্ট তাদের জন্য সুখবর, কিন্তু বাকি যারা 11 মিলিয়ন, এটা 11 মিলিয়ন আমার হিসাবে 20-30 মিলিয়নস হবে, কারণ আমেরিকান জিনিসটা যদি আমরা এই দেশে বসে এদের পলিটিক্যালি কাজ করি, কিন্তু এদের বলতে গেলে দ্বিধা নাই যে এই দেশে একটা ডিপার্টমেন্টের সাথে অন্য একটা ডিপার্টমেন্টের মানে কোরিলেশনটা খুব কম। অনেক জায়গায় দেখবেন যে হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? ওরা বলতেছে এই দেশে আদমশুমারি মানে সেন্সাসে জনসংখ্যা আগে ছিল 500,000, এখন হচ্ছে 400,000। অর্থাৎ আমরা দেখতেছি জনসংখ্যা এখানে দ্বিগুণের মতো হয়ে গেছে, কিন্তু ওইভাবে তারা ফেডারেল হিসাবটা দেখে কি যে সেন্সাসে তার নাম নাই, নাম্বার নাই, দ্যাট মিনস হসপিটালটা বন্ধ করে দাও। এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়। যদি তারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি গণে যে এই এলাকায় কত সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, আইআরএস ট্যাক্স থেকে, তখন তারা দেখবে যে অলরেডি 1 মিলিয়নের কাছাকাছি, কিন্তু তারা শুধু আদমশুমারি যদি যারা রিপোর্ট করে না ওইটা দেখে তারা বলতেছে এখানে মানুষ কম। তো এই ক্ষেত্রে আমার হিসাবে সরকারের কাছে হিসাব নাই যে কত মিলিয়ন হবে, এরা জাস্ট কথার কথা 11 মিলিয়ন বলছে। আপনি দেখছেন যে এক মাসে এই সীমান্তে আসছে 1 লক্ষ লোক। তো যদি বছরে কত হবে? বছরে হবে 1 মিলিয়ন হবে, প্রতি বছরে মিলিয়ন বাড়তেছে। তো এগুলো আপনার হিসাব কারো কাছে নাই, গত মাসের হিসাব এটা তো হিসাব যারা ঢুকেছে, যারা ধরেন বর্ডার ক্রস করে উইদাউট ইন্সপেকশন ঢুকে তাদের সংখ্যা অনেক আছে, তাদের সংখ্যা তো কম না। তো এই জিনিসটা আমি মনে করি যে যদি ফুল বিলটা যদি কমপ্লিট বিলটা যদি প্যাকেজটা পাস হলে খুব ভালো হতো, সবাই সুখের মুখ দেখতো। কিন্তু এখন যদি পিস আকারে পাস হয় হয়তো বা তখন আমরা খুব কষ্ট হবে তখন যে এই পুরো বিলটা পাস করে নেওয়া। মানে এটার কারণ কি যদি পলিটিক্যাল ব্যাখ্যাটি আপনার কাছে চাই, কারণ ডেমোক্রেটরাই তো প্রস্তাবটি আনছে না, হাউসে যেহেতু আগে যাচ্ছে, কেন ভাগ করে দেওয়ার প্রশ্ন এখন আসলো? এটি ভাগ করে দেওয়ার প্রশ্ন এটাই, কারণ ডেমোক্রেটরা ন্যান্সি পেলোসি ভাবতেছে হয়তো এটার জন্য ফুল বিল পাস করতে গেলে রিপাবলিকানদের সাপোর্ট লাগবে সিনেটে। কংগ্রেসে আমরা মেজরিটি আছি, কিন্তু সিনেটে আমরা 50-50। এখন 60 ভোট লাগবে, যদি ফুলিয়া পাস করে 60 ভোট লাগবে। ঢাকার বিষয়ে রিপাবলিকানরা হয়তো বা কোনো রকম অভিযোগ করবে না, তারা হয়তো 60 ভোটও পাস করতে 60 ভোট তারা দিতে পারে, যেহেতু এটা ওভার ডিউ। কারণ ঢাকাটা সবাই জানেন ওভার ডিউ। 2012 থেকে 8 বছর তারা কষ্ট করতেছে। দ্যাট ডিজার্ভ গ্রিন কার্ড at any cost, that is কিন্তু এখানে মঈন চৌধুরী আমি একটি প্রশ্ন করতে চাই যে ডেমোক্রেটরা সবসময় আশায় থাকেন যে রিপাবলিকানরা তাদের কাতারে আসবে, কিন্তু আমরা এই যাবৎকালের ইতিহাস বলছি কোনো বিলেই কিন্তু একজন রিপাবলিকানকেও কিন্তু কাছে আনতে পারেনি। বাইডেনকে আমরা সবসময় বলি যে তিনি মধ্যস্থতাকারী, তিনি মধ্যস্থতা করতে পারেন, এবং আমরা স্টিমুলাস বিল নিয়েও আমরা দেখেছি যে না রিপাবলিকানরা কেউ না কেউ হয়তো ভোটটি দিবেন, কিন্তু যেটি বাস্তবতা কেউ তো আসে না। এই জন্যই তারা হয়তো নেগোশিয়েট করবে রিপাবলিকানদের সাথে, ফুল বিলটা তারা পাস না করে পিস করে নিচ্ছে। কিন্তু এটা তারা মারাত্মক ভুল করে, পিস করতে যে যদি পুরা বিশাল জনগোষ্ঠী, ঢাকাতে মাত্র 800,000 পিপল ছিল, হয়তো এরপরে কিছু বেড়েছে, কিন্তু 11 মিলিয়ন পিপল আর হয়তো তখন আর ওই যে বাস্তবায়নটা দেখতে পারবে বলে মনে হয় না। এটা খুব দুঃখজনক হলো সত্য, কারণ আমেরিকা পলিটিক্সে ইমিগ্রেশনটা বিশাল একটা পলিটিক্সের অংশ। ইমিগ্রেশন, হেলথ কেয়ার, ইন্টারন্যাশনাল, তারপরে ইকোনমি, এগুলা নিয়ে আমরা বাংলাদেশ এবং ডেমোক্রেটদের মূল আমি বলবো যে জায়গা হচ্ছে অভিবাসী মানুষ। কিন্তু আমরা এইবার যদি অভিবাসী ঠিকমতো এই নেক্সট 2 ইয়ার্সে আমরা মিড টার্ম ইলেকশনের আগে যদি আমরা ডেমোক্রেটরা যদি ইমিগ্রেশন বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারি, হয়তো আমরা অনেকগুলো সিট লস করবো, হয়তো মেজরিটি আমরা হারাবো, হয়তো আরো বেশিও পাবো, কিন্তু হারানোর সম্ভাবনাটা
বেশি, তাই আশঙ্কাটা বেশি। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ডেমোক্রেটিক রাজনীতিতে জড়িত আছেন, আপনাদের কংগ্রেসম্যান এবং ইউএস সিনেটরকে ইমেল করবেন, ফোন করবেন এবং চিঠি লিখবেন, যে যেমনি পারেন যোগাযোগ করেন, আপনারা কি চান এই কথাগুলো বলেন, কারণ আপনাদের ভয়েস ম্যাটার্স। আপনারা যদি কন্টিনিউ কথা বলেন, যোগাযোগ করেন, ইমেল করেন, তারা কিন্তু আপনার কথা শুনে ভাববে যে আমার কনস্টিটিউয়েন্স থেকে এই লোকগুলা বলছে, দ্যাট মিনস নেক্সট ভোটে আমারও সমস্যা হইতে পারে। তো এই জিনিসটা আপনারা একজনে না পারে এক ঘরে 10 জনে ইমেল করবেন। আপনারা যদি আপনাদের বৈধ কাগজপত্র না থাকে, আপনারা ছেলে দিয়া, মেয়ে দিয়া, আত্মীয়স্বজন দিয়ে ইমেল, সেম ইমেলটাই বারবার তাদের অফিসে করবেন। তারা বুঝবে এতগুলো লোক আমার অফিসে ইমেল করেছে, সে আপনার পক্ষে ভোটটা দেবে। রিপাবলিকান হোক, ডেমোক্রেট হোক, রিপাবলিকানরাও কিন্তু যদি বুঝে যে তার কনস্টিটিউয়েন্স, যার যে নির্বাচনী এলাকা লোকজন এই জিনিসটা চায়, তখন তারা কিন্তু অনেক সময় তাদের মতামত চেঞ্জ করে, পরিবর্তন করে। সেটিও আমরা দেখেছি যে, কারণ মেইনের আমরা বারবার সিনেটর সুজান কলিন্সকে আমরা দেখেছি যে ডেমোক্রেটদের কাতারে এসে ভোটটি দিতে, তার কারণটি হচ্ছে তার এলাকার মানুষদের জন্য কিন্তু তিনি চিন্তা করেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নেই, তারপরে আমরা আবার আসবো আলোচনায়। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমি আরিফ বলতেছিলাম। আমার একটা ইমিগ্রেশন নিয়ে কোয়েশ্চেন ছিল। জি আরিফ ভাই, প্রশ্নটি। যে আমি 2017 অ্যাপ্লাই করেছি আমার ওয়াইফের জন্য। তো ফাইনালি আপনার সবকিছু অ্যাপ্রুভ হয়েছে 19-এ। এখন আমার আপনার রিসেন্টলি লাস্ট মান্থে আমার একটা ইমেল আসছে, বলছে যে আপনার 120 ডেজের ভিতর ইন্টারভিউ দিবে, আর যদি না দেয় তাহলে জানাবে। তখন কি করতে হবে আমাকে? আর আরেকটা কোয়েশ্চেন ছিল হলো, আমার 2020-তে মেতে অ্যাপ্লাই করেছিলাম সিটিজেনশিপের জন্য, বাট এখনো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাই নাই। তো কি করতে হবে? এটা রিয়েলি কনফিউজ। ধন্যবাদ। আপনার কনফিউজ হওয়ার কিছুই নাই। যদি আপনাকে ইন্টারভিউ কথা বলে থাকে, অবশ্যই হবে। আপনারা জানেন গত 1 বছর ক্লোজ টু 1 ইয়ার অনেক কিছু বন্ধ ছিল, তো আপনার এটা অবশ্যই আপনি পাবেন। যদি ইন্টারভিউ ডেট না পান, আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করতে পারেন, ভিসা সেকশনে, তারা আপনাকে ইমেল করবে, আফটার 2 উইকস জানাবে। আপনার সিটিজেনশিপের যে প্রশ্নটা ছিল, মে মাসে অ্যাপ্লাই করেছেন, সিটিজেনশিপে এখন অনেক সময় লাগে। তো আপনারা ধৈর্য ধরতে হবে। কোনো ডিস্ট্রিক্টে, মানে কোনো সেন্টারে, যেটা বলে ফিল্ড অফিসে, হয়তো এমনও 12 মাস থেকে 16 মাস সময় লাগে। সবচেয়ে কম সময় লাগে আলবেনিতে, এখন বাফেলোতে কম সময় লাগে। অন্যগুলো কাউন্টিতে 12 মাস থেকে 16 মাস সময় লাগে। তো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনি জাস্ট মেক শিওর আপনি কোনো চিঠি যেন মিস না করেন। যদি আপনি চিঠি মিস করেন, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট মিস করলে আপনাকে অ্যাবান্ডন ধরা হবে। সবসময় চেক করবেন পোস্ট অফিসে, অথবা আপনার অনলাইন অ্যাকাউন্ট থাকে, অনলাইন অ্যাকাউন্টে আপনি খবর নেবেন। মোহাম্মদ রহমান ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, যেহেতু রাজনৈতিক প্রশ্ন, সে কারণে আপনার কাছে করতে চাচ্ছি। খুবই স্পর্শকাতর, খুবই বিতর্কিত বিষয়, তারপরও আপনার মতামতটি এক্ষেত্রে জানতে চাই। গভর্নর এন্ড্রু কুওমোর বিরুদ্ধে যে অভিযোগ, আপনার কি মতামত? দেখেন, এটা হচ্ছে স্বাধীন দেশ, মত প্রকাশের ক্ষমতা অভিজ্ঞতা সবারই আছে, আমরা মত প্রকাশ করতে পারি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এবং অভিযোগ যদি প্রমাণ হয়, আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছে, যদি অভিযোগ প্রমাণ হয় তার বিরুদ্ধে প্রসিকিউশন হতে পারে, ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে। কিন্তু ডিপেন্ড করে, এটা কিন্তু আমরা বুঝতে হবে, এই জিনিসটার প্রমাণ করাটা খুব কষ্টসাধ্য। কারণ এটা হচ্ছে হি সেড শি সেড, এখানে কোনো সাক্ষী প্রমাণ থাকে না সাধারণত। কারণ একজনের সাথে সে কি করেছে, সে এন্ড্রু কুওমো জানে আর ভদ্র মহিলা জানে, আমরাও ছিলাম না, আপনিও ছিলেন না। এবং কুওমো বলেছে যে আমাকে সবাই সত্য না জেনে আপনারা যদি আমাকে দোষী সাব্যস্ত করেন, অপিনিয়ন দেওয়াটা এটা ঠিক না। তার মতো সে ঠিক। এবং জনগণের অপিনিয়ন হচ্ছে, আবার আমাদের যে 17 জন না 20 জন কংগ্রেসম্যান এবং সিনেটর, তার বিরুদ্ধে অপিনিয়ন দিয়েছে, রিজাইন করা উচিত। তাদের কথা হচ্ছে, যারা রিজাইন করার কথা বলছে, তারা বলতেছে যে তার অভিযোগের কারণে, কন্টিনিউয়াস যে অভিযোগ আসছে তার বিরুদ্ধে, এটার কারণে মানুষ তার কনফিডেন্স হারিয়ে ফেলেছে। তারা তাকে দোষী সাব্যস্ত করতেছে না, বলছে এরকম অভিযোগ আসতে থাকলে মানুষ তাকে ট্রাস্ট করবে না, সে যে লিডারশিপ ক্যাপাসিটিটা, একটা লিডারকে মানুষ মানতে পারবে না। এই জন্য তারা বলতেছে যে পদত্যাগ করার জন্য। আর প্রেসিডেন্ট বাইডেন বলেছে দোষী সাব্যস্ত প্রমাণ পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে। আমরা দেখেছি অতীতে এরকম হয়েছে। গভর্নর অ্যাটর্নি জেনারেলের ভাগ্যের এই পরিণতি হয়েছিল। এলিয়ট স্পিৎজার, আপনারা জানেন, এর আগে যে ছিল অ্যাটর্নি জেনারেল ছিল, তার এই পরিণতি হয়েছিল। তো আমরা সময়ের অপেক্ষায় থাকি। আমরা আসলে বিষয়টা জানি না
তবে সে যদি মনে করে সে পদত্যাগ করা উচিত, যদি সে মনে করে এইরকম একটা মানে নেগেটিভ পরিবেশের মধ্যে সে কাজ করতে পারে, কতটুকু আমরা বুঝি না। সিনেট মেজরিটি লিডার চাক শুমারও কিন্তু এই আহ্বানটি জানিয়েছেন। ক্রিস্টিয়ান জিলিব্র্যান্ড সবাই, মানে মেজর অকাসিও থেকে শুরু করে জেরি নাডলার, আমাদের ব্রুকলিনের সবাই মোটামুটি। কিন্তু অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি যদিও বিষয়টি তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ এবং আরো অনেক তথ্য হয়তো আসবে, তবে একটি অভিযোগ না তো, একজন নারীর অভিযোগ নয়। আমি সেটাই বলছি যে একজন নারীর অভিযোগ নয়, যে আমি মন গড়া একজন নারী এসে অভিযোগটি দায়ের করেছেন। তো এক এক করে এক একজন নারী অভিযোগ দায়ের করে আসছেন, সেটাকে আপনি কিভাবে? সেটাকে আমি এইভাবে দেখব যে আমি সবার সাথে একমত যে সে যে অভিযোগ, বেশি বেশি অভিযোগ আসে তখন মানুষ, জনগণ, তার ভোটাররা তার প্রতি আস্থা হারিয়ে ফেলে। তার কথা হলো যে আমি নির্বাচিত হই জনগণের ভোটে, প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হই নাই, তার কথাও ঠিক আছে, কিন্তু জনগণ যদি তার প্রতি আস্থা হারিয়ে ফেলে তার এখানে থাকা উচিত না। কারণ এইভাবে জনগণের সাথে আমার লিডারদের সাথে ফাইট করে, দেখেন আপনার ফেডারেল ফান্ডিং আসতে গেলে চাক শুমারকে আমাদের প্রয়োজন, ক্রিস্টিয়ান জিলিব্র্যান্ডের প্রয়োজন এবং সব কংগ্রেসম্যানের সাপোর্ট প্রয়োজন। তারা যদি তাকে ট্রাস্ট না করে, তারাই বলতেছে পদত্যাগ করতে, তখন তো তার কোনো উপায় থাকা উচিত না। আর ফাইট, নিজেদের সাথে ফাইট করে কতক্ষণ থাকতে পারবে? আর এই জিনিসটা হচ্ছে এরকম যে পলিটিক্যাল পরিবেশ, সে যে অ্যাটর্নি জেনারেল ছিল, সে বলতেছে, কোমো বলতেছে যে তাদের মোটিভটা কি, তারা হয়তো টাকার জন্য করতেছে অনেকে, কারণ এই দেশে স্বাধীনতার মধ্যে আবার পরাধীনতা আছে। যখন ক্ষমতা বেশি থাকে তখন সে কি করেছে আমরা জানি না, এবং তখন সেটা মুখ বুঝে সহ্যই করে কেন, আবার এতদিন পরে বলে কেন, ওইটা একটা ব্যাপার স্যাপার, তারা তখন সুযোগ পায় নাই। আর বিশ্ব নারী দিবসে নারীরা তো গত কিছুদিন বিশ্ব নারী দিবস পালন করলাম, সব নারীদেরকে অভিনন্দন জানাচ্ছে, সব নারীদেরকে বিশ্ব নারী দিবস উপলক্ষে। আর নারী দিবসের পরে এটার আরো স্পিরিট বেড়ে গেছে এখন। না, এটি স্বাভাবিকই। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমি নারী হিসেবে বলবো, নারীর সম্মান, নারীর মর্যাদা সবচেয়ে আগে কিন্তু নারী পুরুষ সবাই সমান। আমি হিউম্যান বিইংস এভাবে দেখি যে নারীর যে অধিকার, এই দেশে কিন্তু নারীদেরকে ডিপ্রাইভ করা হয় খুব কম। কারণ এই দেশে কিন্তু দেখা যায়, আমরা যে আপনাদের অনুষ্ঠানে বলে ডোমেস্টিক ভায়োলেন্সে আমরা যদি যাই, প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষ যদি নির্যাতিত হয় সেটা কিন্তু পুলিশও বিশ্বাস করে না। পুরুষকে যদি কেউ মারে পুলিশ এটা বিশ্বাস করে, মহিলাকে না মারলেও পুলিশ বিশ্বাস করে তোমার থানায় যেতে হবে। তো এখানে নারী পুরুষ কিন্তু সবাই সমান, কিন্তু ওই যে আমাদের নারীদেরকে দুর্বল ভেবে তাদেরকে সম্মান করা একটু বেশি, যেহেতু তারা পুরুষের মতো ওই রকম উশৃঙ্খল মনে করে না সবাই। পুলিশ প্রশাসন সবাই নারীদেরকে সম্মান করে, আমরাও সম্মান করি, এবং নারীরা সম্মান পাওয়ার উচিত এবং সেই সম্মানকে তাদের রাখা উচিত। আমরা প্রশ্ন নিব ফোনে যিনি আছেন, তবে একটা বিরতিতে যাই অ্যাটর্নি মঈন চৌধুরী, তারপরে বিরতির পর এসে আমাদের যারা অপেক্ষা করছেন তাদের প্রশ্নগুলো নিব। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আছেন নিয়মিত প্যানেলিস্ট হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস এবং ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল। আপনার সড়ক দুর্ঘটনা নিয়ে ক্ষতিপূরণ বিষয়ে আমরা কথা বলার আগে একটু প্রশ্ন নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হাই আপা, আমি শ্যামল বলছিলাম ব্রুকলিন থেকে। বলুন। মঈন ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমি আমার মার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই করেছিলাম, আমার ইনকামটা এবছর 2020-তে 40,000 ইনকাম আছে। তো 40,000 ইনকামে আমার আর্নিং ইনকাম হচ্ছে আপনার 10-15,000 এরকম, আরটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইনকাম। তো আমি এটা থেকে আমার মাকে স্পন্সর করতে পারবো? আরেকটা কোয়েশ্চেন আছে, সেকেন্ড একটা কোয়েশ্চেন। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, মঈন ভাই এখানে ডেমোক্রেটদের রিপ্রেজেন্ট করে, তো একটা জিনিস জানতে চাইতেছি মঈন ভাই থেকে, আমার খুব ফেভারিট লোক মঈন ভাই। থ্যাংক ইউ ভাই। মঈন ভাই কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে কোন দলটাকে আপনি অ্যাজ লাইক এ ডেমোক্রেটের মতো সমর্থন করেন? প্লিজ। ধন্যবাদ। কঠিন প্রশ্ন। আচ্ছা, কঠিন প্রশ্ন সহজে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল আপনার ইনকাম হচ্ছে 40-45,000। যদি আপনার এই ইনকামটা
আপনার আর্নড ইনকাম এবং আনএমপ্লয়মেন্ট ইনকাম দুটোই একসাথে করেই কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা হবে, ইনকাম ধরা হবে। আপনি আপনার মাকে যদি আপনার ফ্যামিলি মেম্বার কম থাকে অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিছুদিন পরে আপনারা যারা ট্যাক্স ফাইল করতেছেন এখন আনএমপ্লয়মেন্ট ইনকামটা দেখিয়ে তাদের কিন্তু $10,200 যেটা ট্যাক্স ফ্রি পাচ্ছেন আপনারা সবাই। যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন তারা 2020 ইনকামটা ট্যাক্স আপনারা ফাইল করবেন, তাদের কিন্তু $10,200 ট্যাক্স ফ্রি, ওটার উপর ট্যাক্স ধরা হবে না। তার মানে হচ্ছে আপনার ইনকাম থেকে ট্যাক্সেবল ইনকামটা কমে যাচ্ছে। আবারও বলছে ট্যাক্সেবল ইনকামটা কমে যাচ্ছে। ইমিগ্রেশন ধরে ট্যাক্সেবল ইনকাম কত ওইটা ধরে, যদি ওইটা ধরে ডাইরেক্ট টিপস থাকবে তারা কোনটাকে ধরবে। যদি আপনার নেট ইনকাম ধরে তখন কিন্তু আপনার 10,000 টাকা ইনকাম থেকে কমে যাচ্ছে। আপনারা যদি যখন চাবে ইনকাম ট্যাক্সের স্ক্রিপ্ট যখন চাবে, ইনকাম ট্যাক্স স্ক্রিপ্ট যখন চাবে, আপনার আইআরএস স্ক্রিপ্ট যখন চাবে তখন কিন্তু আপনারা দেখবেন আপনার ট্যাক্সেবল ইনকাম আসবে $10,000 কম। তো ওই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, কোনটা করেন ওই হিসাবটা আপনারা দেখবেন। আর আপনার সেকেন্ড প্রশ্নটা আমি খুব সহজে উত্তর দিচ্ছি। দেখেন, আমরা যুক্তরাষ্ট্রে থাকি। দিস ইজ দি বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য কান্ট্রি, স্কাই ইজ দ্য লিমিট। আপনার ওই দিন একজনকে বলছিলাম আমি, দিস ইজ দ্য অনলি কান্ট্রি, আপনার যারাই আমেরিকাতে আসেন প্রথম দিন পা দেওয়ার পরেই যদি আপনার একটা সন্তান এখানে জন্ম হয়, ইউ ড্রিম দ্যাট আপনার ছেলেটা এই দেশের প্রেসিডেন্ট হবে। প্রথমে বলে প্রেসিডেন্ট কি হবে, অনেকেই বলে দাদা দাদি নানা বলে আমার ছেলে প্রেসিডেন্ট হবে, আমার প্রেসিডেন্ট হবে। কেন হবে? কারণ এই দেশের সুযোগটা আছে, ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে এই সুযোগ আছে বলে আমার মনে হয় না। তো আমরা এই দেশটাকে আবারও অনেক সময় বলছি যে পৃথিবীর বিভিন্ন দেশের কথা, বিভিন্ন দেশে যদি ধরেন পার্লামেন্ট মেম্বার, ওই দেশের মন্ত্রী পরিষদ সদস্য অথবা ওই দেশের নামি দামি ব্যবসায়ী, তাদের যে কোনো কেউ যদি আমেরিকা না থাকে নিজেকে তারা দুর্ভাগ্যবান মনে করে যে আমরা সৌভাগ্যবান না যে আমাদের কেউ আমেরিকা থাকে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ছেলে মেয়ে কেউ পাঠাতে পারলাম না। তো আপনারা যে আছেন এটা একটা ব্লেসিংস। জীবনে কেউ কোনো ভালো কাজ করেছিল আমেরিকায় থাকেন, আবার আরও কেউ ভালো কাজ করে যে আপনি নিউ ইয়র্কে থাকেন, এত সুযোগ সুবিধা ভোগ করতেছেন। নিজের দেশে কেউ এত সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলবো, আমি একজন বাংলাদেশি বাঙালি, আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের যে কোনো প্রয়োজনে আমার দ্বার উন্মুক্ত, আমার হাত উন্মুক্ত। আমরা দেশে অনেক সাহায্য সহায়তা করি, বন্যা বলেন, খরা বলেন, আপনারা রমজান মাস বলেন, ঈদে পর্বণে সবসময় সাহায্য সহায়তা করি। কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য এখন পর্যন্ত হই নাই, আর আশা করি হব না, অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু দুই তিন পক্ষে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, যে কোনো দল বলেন, সব দলে আমার ক্লায়েন্ট আছে, আমার পরিচিত বন্ধু বান্ধব আছে, সবাইকে আমি হেল্প করি। কার সাথে বেশি চলি কম চলি ডিপেন্ড করে তার ব্যবহারের উপরে। কিন্তু আমি কোনো দলের সদস্য এখনো হই নাই, হওয়ার সম্ভাবনা নাই। আমরা সবাই বাংলাদেশি, আমরা আমেরিকাতে আমরা সবাই বাংলাদেশি। যখন আমরা দেশের বাইরে সবাই, আমরা সব দলের সব, আমি বলবো সব মানুষের জন্য, সব মানুষের জন্য। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যাঁ জি হ্যাঁ জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আমি আসসালাম। ব্রঞ্জ থেকে ইমতিয়াজ বলছি। জি ভাইয়া। আমি 2018 সালে দেশে আসছি। আমার ওয়াইফ সিটিজেন। 2020 ফেব্রুয়ারি 16 তারিখ আমি আমার গ্রিন কার্ডের কন্ডিশনাল রিমুভের জন্য অ্যাপ্লাই করছি। এখনো আমার গ্রিন কার্ড আসে নাই। তো আমি যখন অ্যাপ্লাই করি তখন আমাকে সিপিএ বলছিল আমি 3 বছর হয়ে গেলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমার আজকে 3 বছর হয়ে গেছে। আমি যখন গ্রিন কার্ড পাই নাই, আমি কি এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে হবে? গ্রিন কার্ডের স্ট্যাটাস চেক করলে দেখায় শিডিউল ফর ইন্টারভিউ। গত নভেম্বর থেকে এরকমই দেখাইতেছে, কিন্তু এখনো কোনো চিঠি আসে নাই। আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকেরই প্রশ্ন আমার অফিসে আসে। অনেকে দেখা যায় আমি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বলি। আমার অফিসে অনেকে আসে এরকম, অতীতে কয়েকটা কেস এসেছে, তারা যে ইন্টারভিউ দিয়েছে এবং ইন্টারভিউ দেওয়ার পরে তার হয়তো সময়, তার আপনার ইন্টারভিউ হয় না, অনেকে ইন্টারভিউ দেওয়ার পরেও গ্রিন কার্ড আসে নাই, তাই ভাবছে আমার তো ইন্টারভিউ হয়ে গেছে, আমি এখন সিটিজেন অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করলো কারো বুদ্ধিতে, কিন্তু এটা হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড দিয়ে আপনি কখনো সিটিজেন হতে পারবেন না। যদি আপনার কন্ডিশন রিমুভ না হয়
হয় আপনার সিটিজেনশিপ আপনি অ্যাপ্লাই করবেন, হয়তো ইন্টারভিউ হবে, কিন্তু আপনাকে সিটিজেনশিপ আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কন্ডিশন রিমুভ হয়। তা আপনার কনসেন্ট্রেট করা উচিত কন্ডিশনটা রিমুভ করা। যদি কন্ডিশন রিমুভ হয়, আপনার পার্মানেন্ট যদি ইন্টারভিউতে অ্যাপ্রুভ হয়, তখন আপনি পারবেন। অ্যাপ্রুভ নেওয়ার আগে আপনার করা উচিত হবে না। যদি আপনার কোনো কারণে এটা সন্দেহ করে তারা, আপনি কিন্তু লেংদি প্রসেসে পারবেন, কিন্তু করতে বাধা নাই, আপনার হয়তো টাকাটা নষ্ট হবে, আপনার কেউ বাধা দেবে না। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আমি আব্দুল সালাম নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। জি, আমার মেয়ে বাংলাদেশের গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স মাস্টার্স করে আসছে। এখন এখানে তার সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কিভাবে পাবে সেটা একটু বিষয় জানতে চাই। আচ্ছা, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। অনার্স মাস্টার্স আপনি হচ্ছে কি প্রত্যেকটা স্টেটে ইভালুয়েট করা যায়। আপনারা হয়তো আপনার এডুকেশন সার্টিফিকেট অনলাইন, আপনার মেয়ে যেহেতু অনার্স মাস্টার্স করে আসছে, একটা গুগলে গেলেই চলবে, ওই স্টেটে অথবা যে কোনো জায়গা থেকে করতে পারে। সার্টিফিকেট ডকুমেন্ট ইভালুয়েশন করতে গেলে, এডুকেশনাল ডকুমেন্ট ইভালুয়েশন করতে গেলে তারা আপনাকে নির্ধারিত ফি নেবে বিভিন্ন জায়গায়। ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস আছে, বিভিন্ন ধরনের সার্ভিসে তারা করে দেবে। আপনি পাঠালে পরে তারা আপনাকে একটা নির্ধারিত ফি নিয়ে তারা ট্রান্সক্রিপ্টটা পাঠাবেন, তারা বলে দেবে আপনি কত ক্রেডিট পাওয়ার যোগ্য, এখানে আপনি ইকুইভ্যালেন্ট টু অনার্স অথবা মাস্টার্স কিনা আপনাকে বলে দেবে। যেহেতু 4 বছরের যদি অনার্স করে থাকে, মাস্টার্স করে থাকে, তারা ফুল গ্রাজুয়েশন দিবে, তারা ব্যাচেলর ডিগ্রি অবশ্যই কোয়ালিটি দিবে। মাস্টার্স করে যেহেতু সাধারণত নিউ ইয়র্কে আমাদের অভিজ্ঞতা থেকে যেটি বলতে। আর আরেকটু ছোট্ট তথ্য যুক্ত করতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী এই ক্ষেত্রে, সেটি হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে। যদি আপনার এডুকেশন রিলেটেড, অর্থাৎ উনি যদি অন্য কোথাও পড়াশোনা করতে চান, কলেজ কিংবা কোথাও, তাহলে ওই কলেজের মাধ্যমেই কিন্তু অনেক সময় ইভ্যালুয়েশন করে দেয়। আবার যদি উনি চাকরির ক্ষেত্রে করতে চান, তাহলে ওই যে মঈন ভাই যেটি বললেন যে বিভিন্ন জায়গায় আছে, এবং অবশ্যই আপনাদের কিন্তু নম্বরপত্রগুলোও লাগবে। শুধু আমরা বাংলাদেশ থেকে চিন্তা করি যে সার্টিফিকেট যেটি 1 পেজেস, সেটি না, একদম পুরো কোন সাবজেক্টে মার্কশিট, যদি বাংলায় যেটি বলি যে নম্বর মার্কশিট, সেটি লাগবে। তখন হচ্ছে তারা ইভ্যালুয়েশন করে দিবে। আর সাধারণত যদি 4 বছরে অনার্স এবং 1 বছরে মাস্টার্স থাকে, তাহলে আমেরিকার ইয়েতে গ্রাজুয়েশন দিয়ে দেয়, ব্যাচেলর যেটি ব্যাচেলর দিয়ে দিচ্ছে। তো সেহেতু আপনার স্টেটে, আমরা নিউ ইয়র্কের প্রেক্ষাপটে বললাম, সে নিশ্চয়ই নর্থ ক্যারোলাইনাতে যে কোনো জায়গায় একই নিয়ম হবে। কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? জি, মঈন ভাই কাছে একটু প্রশ্ন, যদি মানে ইন্টারভিউতে ডাক দেবে যে কোনো মতে, এখন যদি কেউ ইন্ডিয়াতে ঘুরতে যায়, তো এটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে নাকি? আচ্ছা, কি বলবেন? কিসের ইন্টারভিউর জন্য? সিটিজেনশিপ, রাইট? জি না, সিটিজেনশিপ এটা না, যে আমেরিকাতে আসার জন্য ইন্টারভিউতে ডাক দিবে, এর পাবে। আমেরিকাতে আসার জন্য ইন্টারভিউ দিয়েছেন নাকি সিটিজেনশিপ? বুঝিনি আমার কথা। আপনি আবার একটু প্রশ্ন। আমেরিকাতে আসার জন্য মানে বাফে করছে, ওকে, হ্যাঁ অ্যাপ্লাই করছে। তো এখন যে কোনো মধ্যে ইন্টারভিউ ডাক দিবে, কিন্তু এখন সে মানে ডাক দিবে, সে গেছে ঘুরতে গেছে ইন্ডিয়াতে, এখন ইন্ডিয়াতে ঘুরতে যাওয়ার ওই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা? ওকে, আপনার প্রশ্নটা যদি আমি ক্লিয়ার করে বুঝে থাকি, আপনার কোনো বাপে তার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে, এখন মেয়ের এনি টাইম ইন্টারভিউ ডাকতে পারে, এর ভিতরে যদি মেয়েটা যায় ইন্ডিয়াতে ঘুরতে যায়, পুলিশ রিপোর্ট লাগবে কি না? না, আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান, যদি 6 মাসের কম থাকেন, পুলিশ রিপোর্ট সাধারণত লাগে না। আপনি যদি কোথাও থাকতে যান, যদি অ্যাড্রেস দেখান যে আপনি দেশে থাকতে গেছেন বা কাজ করছেন, দেন ইউ মাস্ট নিড পুলিশ রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স। কিন্তু আপনি যদি ভ্রমণ করতে যান, বিশ্বের যে কোনো দেশে, কোথাও পুলিশ রিপোর্ট সাধারণত হয় না। এক্ষেত্রে ভয়ের কিছু নেই, আপনি ঘুরতে পারেন। অবশ্যই শর্ট টার্ম 1 মাসের 2 মাসের ভিতরে থাকবেন না, আর কোনো অ্যাড্রেসও তো হয় না, আপনি হোটেলে থাকবেন, যেখানে থাকেন, কোনো সমস্যার কথা না। উনি এটি বুঝাতে চেয়েছেন, আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম মাসুদ, আমি সানিসার থেকে বলতেছি। কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন? জি ভালো আছি। মঈন ভাই, জি ভাই, আপনাকে একটা সেলুট আজকে না দিয়ে পারতেছি না। এই কারণেই এই অনুষ্ঠানগুলো আমরা দেখি, কখনো কারো মুখ থেকে বলতে শুনি নাই বর্ডার একটা বিশাল ক্রাইসিস। আমরা নিজেরা উপলব্ধি করতেছি, এটা আমাদের মন থেকে যাচ্ছে না জানি যে ট্রাম্প, আমার কাছে মনে হচ্ছে বাইডেনের এই কার্যকলাপের চেয়ে ট্রাম্প অনেক ভালো মনে হইতেছে আমার কাছে। কারণ হলো আমাদেরকে তো আগে আমেরিকা দেখতে হবে। আমেরিকা যদি না থাকে, আমেরিকার মানুষ যদি ভালো না থাকে, আর এইভাবে যে লোক আসতেছে, এটা আমার কাছে কেন জানি আমরা না শুধু আমরা গত কয়েকদিন আগে এই বিষয়ে বসছিলাম, 10-15টা লোক ছিলাম আমরা,
কারো মুখ থেকে ভালো কথা শুনি নাই, সবাই বিরক্ত আমরা। ইভেন মনে হচ্ছে আমাদের এরকম আগামীতে ডেমোক্রেট থেকে আমাদের চোখ মুখ হাতটা তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাবো। কারণ হলো এই কাজ আমেরিকার জন্য ভালো না। আপনাকে একটা সেলুট এই জন্য আমি দিতে চাই। এই কথাগুলো এই টক শোতে অনেকে বলে, খালি দেখে একদিন আমি একটা প্রশ্ন বলেছিলাম এই কথাটা যে এটা এই কাজটা করা ঠিক হচ্ছে না। ওনারা প্রত্যুত্তরে আমাকে বলেছিল কিছু কিছু লোক আছে তারা নাকি ভালো থাকতে চায়, আমরা নাকি খালি একাই ভালো থাকতে চাই, এটা নাকি আমাদের স্বভাব। এটা কি কোনো কথা হইতে পারে? আজকে আপনাকে আমি বলতেছি, আপনি আমাদের মনের কথা বলছেন, আমেরিকান বাসীদের মনের কথা বলছেন, আপনাকে অবশ্যই সেলুট। এবং আমরাও ডেমোক্রেট করি এবং এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এবং আগামীতে অবশ্যই এটা সলিউশন না দিলে আমরা ডেমোক্রেট থেকে আমাদের মুখ ফিরে যাব। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ ভাই। এবং ওনাকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি আমাদের নিয়মিত দর্শক। আমি ওনার কণ্ঠ শুনেই বুঝে ফেলেছি যে উনি প্রশ্ন করেছেন। আপনি কি বলবেন? অনেক জনপ্রিয় আপনাদের আসলে টিভিএন 24। আমি যেখানে যাই না কেন সবাই বলে যে টিভিএন 24 অনেক জনপ্রিয়, বিশেষ করে নূপুর চৌধুরী, হাবিব রহমানের চেহারা সবার মুখস্থ, কণ্ঠ মুখস্থ, আপনাদের কণ্ঠ মুখস্থ। তো আপনারা যে কাজটা মানুষের ওপিনিয়নগুলো তুলে ধরেন, হয়তো আমি একটা বলবো অন্যরকম বলবে, কিন্তু সার্বিকভাবে জনগণের যে অভিমতটাই আমাদের মাধ্যমে ফুটে ওঠে। ওনারা যে বলে ওনাদের মতাদর্শ বলেন, আমি আমার মতো বলি, আপনারা আপনাদের মতো বলেন, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের জনগণ এটা জানতে পারে দেশে কি হচ্ছে এবং সঠিকভাবে বুঝতে পারে, বাংলায় তারা সঠিকভাবে বুঝতে পারে। তবে এক্ষেত্রে অ্যাটর্নি মঞ্জু চৌধুরী, আপনাদেরও ধন্যবাদ দিতে হয়, কারণ আপনারা বিভিন্ন পেশার মানুষেরা সারাদিন ব্যস্ত থাকেন, তারপরে এই যে আমাদের ডাকে আসেন এবং অনেকে আমাকে প্রশ্ন করে যে তাদের কাছে গেলে তো ফি নিতে হয়, কিন্তু আপনাদের একটি প্রশ্ন করলে ওনারা বিনা যে ফিটি দিয়ে দিচ্ছেন। সে কারণে কিন্তু আমাদের টিভিএন 24 টেলিভিশন সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনাদের জন্যই এই আয়োজন এবং যারা দর্শক আছেন অনেক উপকৃত হন। কে আছেন? আমরা হয়তো শেষ প্রশ্নটি নিব, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা বস্টন থেকে ফেরদৌস বলছি। তো আমরাও বস্টন থেকে অভিনন্দন জানাই। দিন দিন বস্টনে আপনাদের অনেক গ্রাহক বাড়তেছে এবং আপনাদের কথাবার্তা সবাই শুনে। আমার স্পেসিফিক প্রশ্ন হলো, আমরা গত মাসে ইউএস সিটিজেনশিপ হয়েছি। তো আমাদের বাংলাদেশের পিতামাতা সহ 6 জন মেম্বার আছেন। এর মধ্যে 2 জন আছেন 15 বছরের নিচে, আমার ভাই বোন, আর 2 জন আছেন 25 বছরের উপরে। ওদের জন্য যদি আমরা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করি, এখন কি এই 6 জনের জন্য একসাথে করব নাকি আগে ফাদার মাদার ওদের জন্য করব? ওরা আসলে প্রথম 2 জন যাদের বয়স 15 ওদের জন্য করবে, এরপরে 25 জন, বাকি 2 জন যারা 25 উপর ওদের জন্য করবে। কিভাবে আগেলে মানে তাড়াতাড়ি হবে জিনিসটা একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমত আপনি আপনার মা বাবা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে, মার জন্য একটা, বাবার জন্য একটা। আর মা বাবার সাথে ভাই বোন আসে না। যদি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে তখন তার ওই যে ভাতিজি বা ভাগ্নে তারা আসতে পারে একসাথে। কিন্তু মা বাবার সন্তান যখন মায়ের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু তার আপন ভাই, আন্ডারেজ ভাইগুলো মা বাবার সাথে আসে না। তো আপনারা মায়ের জন্য অ্যাপ্লাই করবেন একটা, বাবার জন্য একটা অ্যাপ্লাই করবেন। অনেকে যদি আপনি মনে করেন যে ছোট বাচ্চাগুলা কিভাবে থাকবে, যে হয়তো মাইনর বাচ্চাগুলা একা থাকবে, তখন অনেকে করে কি যে হয়তো বাবার জন্য অ্যাপ্লাই করলো, তো বাবা আসলো, বাবা আসা গ্রিন কার্ড পাওয়ার পরে তার যে ওয়াইফ এবং 2 বাচ্চার জন্য অ্যাপ্লাই করলে তখন মাইনরগুলো চলে আসলো। আর আপনারা যদি চান আপনি আপনার ভাইয়ের জন্য যে ভাইগুলো 25-এর উপরে সরাসরি এখনই অ্যাপ্লাই করে রাখতে পারেন। ওইটা হয়তো প্রিভেন্টিভ মেজার, যে আপনার বাবা আসলে কত সময় লাগবে জানেন না, তো আপনি অ্যাপ্লাই করে রাখলেন, তারাও কন্টিনিউয়াস তার ফাইল প্রসেস হতে থাকলো। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, অ্যাটর্নি মঞ্জু চৌধুরী, আপনার যে বিষয়ে বিশেষজ্ঞ, বিশেষ করে সড়ক দুর্ঘটনার বিষয়ে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে, সে সম্পর্কে উপসংহারে কি বলবেন? ধন্যবাদ। প্রথমে বলেছেন খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনারা জানেন আমি দীর্ঘ 20 বছর যাবৎ অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস সহ ইমিগ্রেশন কাজগুলো করি। মেডিকেল ম্যালপ্র্যাকটিসের কথা 2-একটা কথা না বললে অনেকে যেটা বুঝে না। আপনার যে বার্থ ডিফেক্ট যখন হয় বাচ্চাদের, অনেকেই মনে করে যে এটা খুব আল্লাহ প্রদত্ত, কিন্তু অনেক সময় দেখা যায়
যায় যে ডাক্তারের ভুলের কারণে জন্মের সময় বাচ্চাগুলা আপনার 1 বছর 2 বছর পরে নার্ভ ড্যামেজ হয়, ব্রেনে কাজ করে না, এবং বাচ্চাগুলা মানে যে অটিজম এটার মধ্যে পড়বে না, এটা আর্টস সেরেব্রাল পলজি যদি বলে ডাক্তার বলে। মনে করবেন আমরা এখানে আপনাদের সেবায় নিয়োজিত আছি, আমরা ফ্রি, এগুলো আমাদের প্রফেসররা আছে যারা মেডিকেল প্রফেসর, তারা এগুলো রিভিউ করে। অনেক সময় দেখা যায় 10টার মধ্যে 5টায় দেখা যায় ডাক্তারের ভুলের কারণে এটা হয়ে থাকে সাধারণত, বিশেষ করে OB/GYN-এর যে ইয়াতে ডেলিভারির সময় এটা হয়ে থাকে। তো এগুলো আপনারা অবহেলা করবেন না, কারণ এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে বাচ্চার ভবিষ্যতের জন্য। যদি বাচ্চার ইন ফিউচারে বাচ্চাকে আপনারা তো আমরা হয়তো এই দুনিয়ায় থাকবো না, কিন্তু বাচ্চাদের তো ভবিষ্যৎটা কে দেখবে, তখন এটা তার ফিউচার সিকিউর করার জন্য এগুলো করা হয়, তার জন্য সব কিছু করা। আমরা আপনাদের সবাই নিয়োজিত আছি। গাড়ি দুর্ঘটনা আপনার যে কোনো স্টেটে, মিশিগান, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, আমরা এসব জায়গায় আছি। আপনাদের সেবায় আমাদের অ্যাসোসিয়েটরা জড়িত আছে, আপনাদের সেবায় সবসময় থাকবো। এবং আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াটি রইল, শুভকামনাটি রইল। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। ভালো থাকবেন সবাই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।